মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রীরা, সম্পূর্ণ নতুন আরো একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদেরই এসপি ম্যাম চ্যানেলে। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমাদের ভূগোল বিষয়ের 4th সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে আলোচনা করতে চলেছি। ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আলোচনাটা, তার কারণ তোমরা সবে 3rd সেমিস্টার শেষ করেছো। এরপরে 4th সেমিস্টারের প্রিপারেশন কিন্তু কোনো সময় নষ্ট ছাড়াই তোমাকে এখন থেকেই শুরু করে দিতে হবে যদি তুমি একটা ভালো মার্কস আশা করে থাকো। আর তার জন্য তোমাকে তাহলে প্রথমেই কি করতে হবে? প্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে আগে সিলেবাসটা বুঝে নিতে হবে। সিলেবাসটা বুঝে নেওয়ার পর তোমাকে যেটা করতে হবে, অবশ্যই হাতের কাছে একটা টেক্সট বই তোমার চাই। শুধু সিলেবাস বুঝলেই হবে না, তো তোমার উপযুক্ত উপযোগী হবে এরকম একটা টেক্সট বই তোমাকে কিন্তু কালেক্ট করতে হবে। তারপরে যেটা তোমাকে করতে হবে সেখানে বুঝে নিতে হবে যে 4th সেমিস্টারটার ধারণটা ঠিক কেমন রয়েছে, সেখানে কি রকম ধরনের প্রশ্ন থাকবে, কোন অধ্যায় থেকে কি রকম প্রশ্ন আসবে, কতগুলো প্রশ্ন করা হবে, কোন জায়গা থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, এই রকম নানান খুঁটিনাটি বিষয় এই কারণেই জেনে নিতে হবে যেহেতু সময়টা তোমাদের হাতে একেবারে কম। তাই এই কম সময়ের মধ্যে তুমি সিলেবাসটাকে শেষ করতে গেলে কোন জায়গায় বেশি করে গুরুত্ব দিতে হবে, এখন থেকেই গুরুত্ব দিতে হবে, সেটা তোমাকে বুঝে নিতে হবে। যেখান থেকে বেশি নম্বর আসবে খুব স্বাভাবিকভাবেই সেই জায়গার উপর আমাদেরকে জোরটা বেশি দিতে হবে। তার কারণে যেটা বুঝে নিতে হবে সেটা হচ্ছে প্রশ্ন কাঠামো এবং তারই সঙ্গে সঙ্গে নম্বর বিভাজন। প্রশ্ন কাঠামোটা ঠিক কেমন হবে, কোন ইউনিট থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, কতগুলো প্রশ্ন আসবে, সেগুলো তোমাদেরকে বুঝতে হবে। নম্বর বিভাজনটাও ঠিক কিভাবে করা রয়েছে, ডিস্ট্রিবিউশনটা কিরকম রয়েছে সেটা বুঝে নিতে হবে। তাই জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আলোচনা। তার কারণে তুমি অবশ্যই একটা নোট করার জন্য কিছু একটা তোমার কাছে রাখতে পারো বা স্ক্রিনশটটাও কিন্তু তুমি নিয়ে রাখতে পারো। গুরুত্বপূর্ণ এই আলোচনাটা তাহলে আর সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই। চলো, প্রথমেই বলবো তোমাদের ভূগোল বিষয়ের 4th সেমিস্টারের জন্য যে সিলেবাস রয়েছে সেখানে রয়েছে 3টে পার্ট। আর এই সিলেবাস তোমাদের ঠিক কি করা আছে, সেখানে কি কি বিষয় রয়েছে সেই সম্পর্কে কিন্তু আগেই একটা ভিডিও আমি চ্যানেলের থ্রু দিয়ে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তোমরা যারা দেখে নিয়েছো সিলেবাসটা সম্পর্কে তারা তো জেনেই গেছো কি কি রয়েছে। যারা এখনো দেখে উঠতে পারোনি তাদের জন্য বলি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করেও কিন্তু তুমি দেখে নিতে পারো। তো এই যে সিলেবাসটার কথা বলছি, এই সিলেবাসটায় তোমাদের 3টে পার্ট রয়েছে ভূগোল বিষয়ের, পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি। আর এই 3টে পার্ট মিলিয়ে টোটাল 11টা ইউনিট রয়েছে। সেই 11টা ইউনিটের মধ্যে কোথায় কত নম্বরের প্রশ্ন আসবে সেটাই এখন বলে দেব। এবার তোমাদের কিন্তু আর কোনো এমসিকিউ প্রশ্ন থাকছে না, যেটা থাকছে সেটা 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন। তো চলো দেখে নিই কোথা থেকে কত নম্বরের কি প্রশ্ন তোমাদের জন্য রাখা হবে। তো প্রথমেই দেখে নাও, এখানে আমি একটা চার্ট করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে বলেছি পার্ট এ, বি, সি। তাহলে পার্ট এ তে রয়েছে প্রাকৃতিক ভূগোল, পার্ট বি তে রয়েছে মানবীয় ভূগোল, আর পার্ট সি তে রয়েছে ভারতের ভূগোল। এটা তোমরা জানো, এই 3টে টোটাল পার্ট তোমাদের রয়েছে। 3টে পার্টের মধ্যে বেশ কিছু ইউনিট রয়েছে। সেই ইউনিটগুলোর মধ্যে বেশিরভাগটা রয়েছে প্রাকৃতিক ভূগোল। সেই প্রাকৃতিক ভূগোলে রয়েছে 6টা ইউনিট, আর মানবীয় ভূগোলে রয়েছে 2টো ইউনিট, ভারতের ভূগোলে রয়েছে 3টে ইউনিট। এই মিলিয়ে টোটাল 11টা ইউনিট রয়েছে। তো এই যে ইউনিটগুলো আমি এখানে লিখে দিয়েছি, ইউনিটে আছে কি সেটা এবার বুঝে নিতে হবে। দেখো, প্রাকৃতিক ভূগোলে যে 6টা ইউনিটের কথা বলেছি সেইগুলোতে কি কি আছে সেটা আগে বুঝে নাও। দেখো, প্রথম ইউনিটে রয়েছে ভূগঠন। সেকেন্ড যে ইউনিটটা সেখানে রয়েছে ভূমিরূপ প্রক্রিয়া সমূহ। থার্ড ইউনিটে রয়েছে ক্ষয়চক্র। ইউনিট 4 এ রয়েছে বায়ুমণ্ডল। ইউনিট 5 এ রয়েছে জীবমণ্ডল। আর ইউনিট 5 এ রয়েছে বায়ুমণ্ডল। আর ইউনিট 6 এ রয়েছে জীবমণ্ডল। এই মিলিয়ে টোটাল 6টা ইউনিট নিয়ে হচ্ছে প্রাকৃতিক ভূগোল। নেক্সট তোমাদের যে পার্ট ছিল সেটা পার্ট বি, যেটা কিনা মানবীয় ভূগোল। এই মানবীয় ভূগোলে রয়েছে 2টো ইউনিট। তার মধ্যে প্রথম ইউনিটটা কি, সেটা হচ্ছে জনসংখ্যা ভূগোল, আর ইউনিট 2 হচ্ছে মানব উন্নয়ন। এই মিলিয়ে হয়ে গেল আমাদের মানবীয় ভূগোল অর্থাৎ পার্ট বি। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে পার্ট সি। পার্ট সি পোর্শনে রয়েছে কি, ভারতের ভূগোল। সেখানে বলেছি 3টে ইউনিট রয়েছে। তার প্রথম ইউনিট যেটা, সেটাকে কি বলা হচ্ছে না, ভারতীয় শিল্প সমূহ। এখানে ডিটেলসে শিল্পগুলো সম্পর্কে তোমাকে পড়তে হচ্ছে। নেক্সট ইউনিটে ছিল ভারতীয় মানব বসতি এবং উন্নয়ন।
এটা আছে সেকেন্ড ইউনিটে। আর ইউনিট 3 সেখানে কি রয়েছে, সেখানে রয়েছে নির্বাচিত বিষয় এবং সমস্যাগুলির ওপর ভৌগোলিক দৃষ্টিকোণ। এই হয়ে গেল টোটাল ইউনিট কি কি রয়েছে সেটা বলে দিলাম। আর এরপরে বলবো যে কোথা থেকে তাহলে কত নম্বরের প্রশ্ন আসতে চলেছে। তার আগে বলি, তুমি যদি কোনো কারণে এই চ্যানেলটা প্রথম ভিজিট করে থাকো, প্রথম এসেছো, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকেও অতি অবশ্যই অল করে দাও, কারণ এই এডুকেশন চ্যানেল তোমার জন্য কিছু না কিছু কোনো না কোনো বিষয়ের অবশ্যই তোমাকে সাহায্য করবে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও। এইবার দেখো, আমরা প্রথমেই বলেছি কি এখানে তোমাদের প্রশ্ন যেটা থাকবে সেটা 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর। তো 2 নম্বরের প্রশ্ন দেখো কি রকম থাকছে। আমাদের প্রাকৃতিক ভূগোলের 6টা ইউনিট থেকে 2 নম্বরের প্রশ্ন আসবে দুটো। ভালো করে বুঝে নাও ব্যাপারটা। 6টা ইউনিট থেকে 2 নম্বরের প্রশ্ন আসবে দুটো, অর্থাৎ মোট 4 নম্বরের প্রশ্ন হবে, 2 মার্কের প্রশ্ন হবে, সেটা প্রাকৃতিক ভূগোল থেকে, যেখানে 6টা ইউনিট রয়েছে। আশা করছি এটা বুঝতে পেরেছো। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে 3 মার্কের প্রশ্ন। 3 মার্কের প্রশ্ন প্রাকৃতিক ভূগোলের 6টা ইউনিট থেকে থাকবে দুটো, অর্থাৎ রয়েছে 6 নম্বর। তাহলে 6 আর 4 10 হয়ে গেল। বাকি তোমরা জানো প্রাকৃতিক ভূগোল থেকে মোট 15 নম্বরের প্রশ্ন হবে। তাহলে 5 নম্বরের একটা প্রশ্ন কিন্তু থাকবে এই 6টা ইউনিটের মধ্যে যে কোনো জায়গা থেকে। আরো একবার বলে দিই, টোটাল প্রাকৃতিক ভূগোল থেকে 15 নম্বরের প্রশ্ন তোমাকে করা হবে। সেখানে 2 মার্কের প্রশ্ন করতে হবে দুটো, 3 মার্কের প্রশ্ন করতে হবে দুটো, আর 5 মার্কের প্রশ্ন করতে হবে একটা। এই হিসাবেই হয়ে গেল টোটাল 15 নম্বরের প্রশ্ন। এই হলো প্রাকৃতিক ভূগোলের যে প্রশ্ন কাঠামো বা নম্বর বিভাজন, সেটা দেখিয়ে দিলাম। নেক্সট তোমাদের কি ছিল, সেটা হচ্ছে মানবীয় ভূগোল। মানবীয় ভূগোলে বলেছে দুটো ইউনিট। এই দুটো ইউনিট থেকে কোনো বড় প্রশ্ন থাকবে না, মানে 5 মার্কের কোনো প্রশ্ন কিন্তু থাকবে না, শুধুমাত্র থাকবে 2 মার্কের প্রশ্ন আর 3 মার্কের প্রশ্ন। সেটা কটা করে, 2 মার্কের প্রশ্ন থাকবে দুটো অর্থাৎ 4 নম্বর, আর 3 মার্কের প্রশ্ন থাকবে দুটো অর্থাৎ 6 নম্বর, মিলিয়ে মোট 10 নম্বর। এই যে এখানে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি বা আগেও তোমাদের জানিয়েছিলাম, মানবীয় ভূগোল থেকে 10 মার্কের প্রশ্ন আসবে। তাহলে এখান থেকে কিন্তু কোনো 5 মার্কস কোশ্চেন আসছে না। পরবর্তী পার্টটায় যাওয়ার আগে বলি, আজকের এই উপস্থাপনা যদি তোমার কার্যকরী মনে হয়ে থাকে, ভালো লেগে থাকে, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, হাইপ পয়েন্টটাও কিন্তু অতি অবশ্যই দিয়ে দাও। আর যদি তোমার কিছু জানার বা জানানোর থাকে, কমেন্ট বক্স তো খোলাই আছে, সেখানে অবশ্যই জানিয়ে দাও। এরপরে দেখো ভারতের ভূগোল, যেটা কিনা আছে পার্ট সিতে, সেখানে কটা ইউনিট রয়েছে, সেখানে রয়েছে তোমার মোট 3টে ইউনিট। এই 3টে ইউনিট থেকেও কিন্তু কোনো 5 মার্কসের কোশ্চেন আসবে না। তাহলে কি আসবে, 2 মার্কস আর 3 মার্কস। সেটা কিভাবে আসবে, একদম পার্ট বি এর মধ্যেই সেম, অর্থাৎ 2 মার্কসের কোশ্চেন দুটো আর 3 মার্কসের কোশ্চেনও দুটো, মানে 4 আর 6 মিলিয়ে 10। এইভাবে তাহলে দেখো প্রাকৃতিক ভূগোল থেকে 15 নম্বরের প্রশ্ন, মানবীয় ভূগোল থেকে 10 নম্বরের এবং ভারতের ভূগোল থেকে 10 নম্বরের প্রশ্ন। 5 মার্কসের জন্য শুধুমাত্র প্রাকৃতিক ভূগোলের 6টা ইউনিট থেকে প্রশ্ন আসতে পারে, যে কোনো জায়গা থেকে, কিন্তু মানবীয় ভূগোল বা ভারতের ভূগোল থেকে 5 মার্কসের কোনো কোশ্চেন আসছে না। এই জায়গাগুলো তোমাকে বুঝে নিতে হবে এবং এখন থেকেই তুমি কতটা মার্কস আশা করছো সেই অনুযায়ী এই প্রশ্ন কাঠামো বুঝে নিয়ে তোমাকে কিন্তু অধ্যায়গুলো এখন থেকেই পড়তে শুরু করে দিতে তো হবেই, অবশ্যই সময় ধরে লেখা অভ্যেস করতে হবে। আশা করছি তোমাদের এই প্রশ্ন কাঠামো বা নম্বর বিভাজন নিশ্চয়ই বোঝা গেছে। যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে।